অসম সরকারের পাঠানো এনআরসি নোটিশের ঘটনায় বাঁচাল লড়াইয়ের ডাক তৃণমূলের। আজ কোচবিহারের মাথাভাঙা ২ নম্বর ব্লকের লতাপাতা অঞ্চলের বাসিন্দা নিশিকান্ত দাসের বাড়িতে যান তৃণমূলের প্রতিনিধিরা। নিশিকান্ত বাবুর পাশে থাকার আশ্বাস দেন তারা। দিনহাটার উত্তম ব্রজবাসীর পর আরতি ঘোষ, অঞ্জলি শীল এবং নবতম সংযোজন লক্ষ্য করা যাচ্ছে কোচবিহারের মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের নমশূদ্র সম্প্রদায়ের নিশিকান্ত দাস। ইতিমধ্যেই এনআরসিকে কেন্দ্র করে কোচবিহারের রাজনৈতিক মহলে কিন্তু উত্তাপ লক্ষ্য করা যাচ্ছে এবং আগামীকাল অর্থাৎ রবিবার অসম বাংলা সীমান্তে ইতিমধ্যেই শাসক দলের পক্ষ থেকে এই ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভ কর্মসূচি এবং তাদের পলিটিক্যাল যে কর্মসূচি গ্রহণ করা হবে। যদিও বিজেপির পক্ষ থেকে কিন্তু এই ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে তারা ব্যাখ্যা করছেন। এইটা পাইছি আজকে 1.5 মাস হইতে পাইছি। 1.5 মাস আগে 1.5 মাস পরে আমি গুয়াহাটিতে গেলাম। গেছিলেন আপনি? আমি গেছি কাগজপত্র নিয়ে। হ্যাঁ, কাগজপত্র নিয়ে গেছি উকিলের কাছে, এই কোর্টে কাজ করে উকিল, ওনার কাছে নিয়ে গেছি। এরপরে উনি বলতে যে এইগুলা প্রমাণে হবে না। সেইগুলা প্রমাণে যদি না হয় আমি আর থেকে বেশি প্রমাণ আমি কোথায় থেকে আনবো? কয় আপনার বাবাই যে ভোট দিছে। হ্যাঁ, বাবাই তো ভোট দিছে, বাবার লিস্টটা লাগবে। তাহলে এখন কতটা আতঙ্কে বা চিন্তা রয়েছেন? নাই, এখন বর্তমানে আপনারা যখন পাশে আছেন, মমতা ব্যানার্জি আমাদের পাশে যদি আছে, আপনারাও আছেন, এখন আমি কোনো চিন্তা করি না। এটা প্যানিক করা হচ্ছে বাঙালিদের, যাতে এর আগে আমাদের কুচবিহারে যারা মোস্টলি পপুলেশনের 34% অ্যাবাভ হচ্ছে রাজবংশী সমাজের মানুষ, তাকে টার্গেট করে উত্তর কুমার ব্রজবাসীকে নোটিশ করা হলো। এবারে নমশূদ্র পরিবারের মেয়ে আরতি ঘোষকে করা হয়েছে, এবারে নিশিকান্ত দাসকে করা হলো, সেও রিফিউজি পরিবারের ছেলে। তাহলে এই যে বাঙালিকে প্যানিক করে দেওয়া এবং যাতে আমরা বিজেপির কাছে তাদের কোনো এমএলএ বা কোনো নেতাকে ধরে নিয়ে আমরা স্যারেন্ডার হয়ে যাই যে আমাদের বাঁচাও, ডিটেনশন ক্যাম্প থেকে বাঁচাও, জেল থেকে বাঁচাও। যারা বিশেষ করে আসাম সীমান্তে আছি আমরা তো খুবই আতঙ্কে আছি, যে কোনো মুহূর্তে আমাদের কাছে ওই নোটিশ আসতে পারে। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা কোনো কাগজ দেবো না, কোনো কাগজ চাইলে আমরা দেবো না এবং এদের নোটিশও আমরা অ্যাকসেপ্ট করবো না। তাতে যা হবার হবে, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে আছেন। আমরা তো আতঙ্কিত, বিশেষ করে আমরা বাংলা কথা বলে যাই তারাই আতঙ্কিত হয়ে যাচ্ছি। এখানে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে বাংলা আমাদের পশ্চিমবঙ্গ বাঙালিদেরকে এই পশ্চিমবঙ্গ দখল না পাওয়াতে নানান ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে। সামনে নির্বাচন 26-এ, এই নির্বাচন করে আমাদের লোকদের এনআরসি ধরে দিচ্ছে যে উনি বাংলাদেশ। সেই আমি কালকেও আসলাম, ওনাকে বলছি আপনি কোনো কাগজ যেগুলো আছে সেগুলো আপনার এখানকার কোনো ডকুমেন্টস নয়, আপনাকে বাংলাদেশ। কিন্তু লোকটার জন্ম এখানে, আজকে বয়স 70-75 বছর হবে, সম্ভবত 75 বছর ধরে এখানে বলে যে ও এখানকার বাসিন্দা নয়। আমরা বলছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাশে আছে, আতঙ্কের কারণে আমাদের দল পাশে আছে। আমরা কোনোদিন মুখ্যমন্ত্রী যখন বলছি আপনারা জানেন এনআরসি হবে না, কোনো লোককে এখানে বাংলাদেশে যেতে হবে না। জিনিসটা তো একটু খারাপই লাগে, কেন আমরা তো মোটামুটি ধরেন আমি যদি 40 বছর থেকে ওনার টোটালটা জানি, 52 বছর বলে আমি 12 বছর আমি বাদেই দিলাম, কিন্তু তারপরেও যে আসে এখন এটা আমরা কীভাবে কী বলবো কি, এটা তো অসম গভর্নমেন্ট এখানকার লোকেদের যে এভাবে এনআরসিতে নোটিশ করছে, এটা তো আমরা কল্পনা করতে পারি না। হয়তো কোনো কারণে ওরা ওখান থেকে আসামে ছিল কিছুদিন কাজের সূত্রে, কিন্তু তারা তো আসলে এখানকার যে নিশিকান্ত দাস, তিনি তো এখানকার লতাপাড়া স্থায়ী বাসিন্দা। আমার জন্মের পর থেকে ওনাকে আমি দেখি এখানে। আপনার কি নোটিশ এসছে আসাম থেকে? আমার নোটিশ আসেনি, আপনারও নোটিশ আসেনি। নোটিশ কাদের এসছে? যারা কর্মসূত্রে আসামে গিয়েছিল, যারা বৈবাহিক সূত্রে আসামে গিয়েছে, যারা দীর্ঘদিন থেকে আসামে বসবাস করছে, আসামের ভোটার লিস্টে ভোটের নাম আছে অথবা এনআরসি অ্যাপ্লাই করেছে, তাদের এই চিঠিগুলো ইস্যু হয়েছে। নির্বাচনের আগে এটা নিয়ে একটা বিভ্রান্তি করার চেষ্টা করছে, এটা নিয়ে একটা নাটক করছে। এই নাটকের জবনিকা অতি সত্বর পড়ে যাবে এবং পড়ে গেছেও। 2-1 জনের ক্ষেত্রে তারা স্পষ্ট বলে দিয়েছে যে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের আধিকারিকরা তাদের ডকুমেন্টেশনগুলো ভেরিফাইড করেনি। সুতরাং পোল খুলে গেছে। এটা বৃথা নাটক, ভ্রান্ত নাটক, জবনিকা পড়তে বাধ্য। সব মিলিয়ে আসন্ন বিধানসভা ভোটে এই এনআরসি ইস্যু যে কোচবিহার সহ উত্তরবঙ্গের রাজনীতির ক্ষেত্রে একটা হাতিয়ার হতে চলেছে, এটা কিন্তু বলাই বাহুল্য। কোচবিহার থেকে শরদিন্দু ধর, আর প্লাস নিউজ।
অর্থাৎ উত্তম কুমার ব্রজবাসীর পর এবার নিশিকান্ত বাবু। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি শরদিন্দু ধর। শরদিন্দু, যারা কোনোদিন অসমে যাননি, যাদের সঙ্গে অসমের নাগরিকত্বের দূর দূর পর্যন্ত কোনো যোগাযোগ নেই, কিভাবে তাদের নামে এনআরসি নোটিশ আসতে পারে? কি বলছেন যারা হয়রান হচ্ছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে এই যে এনআরসি বিষয়টা রয়েছে, এটাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই কোচবিহারের রাজনৈতিক মহলে যথেষ্ট একটা উত্তাপ রয়েছে এবং শাসক দল তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে এই এনআরসি কে কেন্দ্র করে আগামীকাল থেকে কোচবিহারের অসম বাংলা সীমান্ত সেখানে কিন্তু তাদের রাজনৈতিক যে কর্মসূচি গ্রহণ করতে চলেছে। অন্যদিকে বিজেপি কিন্তু বিষয়টাকে গুরুত্ব দিতে নারাজ এবং যেটা তুমি জানালে যে যাদের এই এনআরসি নোটিশ আছে, মূলত প্রথমে নোটিশ এসেছিল কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম ব্রজবাসী, তার কিন্তু এই নোটিশ এসেছিল। তারপরে যে আরো দুই মহিলা, তাদের কিন্তু নোটিশ ছিল এবং সর্বশেষ নিশিকান্ত দাস, তার নামে যে নোটিশ এসেছে, তিনি কিন্তু কোচবিহারের এই মাথাভাঙার তিনি বাসিন্দা লতাবাতা গ্রাম পঞ্চায়েতের একদম মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ। তিনি কিন্তু হয়তো কর্মসূত্রে একবার আসামে গিয়েছেন এবং যার জন্য কিন্তু তার বাড়িতে নোটিশ এসেছে, এনআরসি নোটিশ, এবং তিনি যথেষ্ট আতঙ্ক রয়েছেন এবং এই বিষয় নিয়ে কিন্তু যথেষ্ট একটা রাজনৈতিক মহলে উত্তাপ রয়েছে। শরদিন্দু, তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যে জেলা সভাপতি সেখানে গিয়েছিলেন, তারা বলছেন তারা এগুলোকে কোনোভাবে বরদাস্ত করবেন না, মেনে নেবেন না। তৃণমূল কিভাবে পাশে আছে? আমাদের সঙ্গে মন্ত্রী উদয়ন গুহ আছে, আমি আসবো শরদিন্দু তোমার কাছে, একটু বিরত করলাম। উদয়ন বাবু, যাদের নামে এনআরসি নোটিশ আসছে, কি বলবেন, কিভাবে পাশে আছেন আপনারা? আচ্ছা, তাদের যদি যোগাযোগ না থাকে, কেন নাম ধরে ধরে তাদের কাছে এনআরসি নোটিশ পাঠাচ্ছে অসম সরকার? আমরা সর্বতোভাবে এদের পাশে আছি। প্রথম কথা হচ্ছে, আপনি বলছেন যদি নাম না থাকে তবে কেন নোটিশ পাঠাচ্ছে। আমরা উত্তম কুমার ব্রজবাসী, যে দিনহাটার বাসিন্দা, রাজবংশী, সন অফ দা সয়েল, তার কাছে শুনেছি সে জীবনে অসম যাওয়া দূরের কথা, কুচবিহারের বাইরে যায়নি। এই প্রথম 21শে জুলাই উপলক্ষে কলকাতায় গেল, তাকেও নোটিশ ধরানো হয়েছে। পেশা কি? কৃষক। আপনি নিশিকান্ত দাসের কথা বলছেন, তিনি নমশূদ্র, তাকে নোটিশ ধরানো হয়েছে। তিনি 30 বছর আগে 6 মাসের জন্য একবার অসমে গিয়েছিলেন, অসম পুলিশ আটক করে পরে তাকে ছেড়ে দেয়। এবার তারপরে তিনি আর অসমে যাননি বা থাকেননি। অসম থেকে ফিরে এসে মাথাভাঙার যে গ্রামে তিনি থাকেন, সেখানে তার জীবিকা হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ডিম সংগ্রহ করেন এবং সেই ডিম বাজারে বিক্রি করেন, তা দিয়ে সংসার চালান। আচ্ছা, তার দেখা যাচ্ছে, আমরা কিছুদিন আগ থেকে দেখছিলাম যে বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাঙালি মুসলিমদের উপর অত্যাচার হচ্ছিল, মানসিকভাবে তাদের উপর জুলুম হচ্ছিল, তাদেরকে অনুপ্রবেশকারী বলে কোথাও কোথাও বিএসএফ ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দিয়ে, পরে বিজিবি তারা ওদেরকে রাখেনি বা ঢুকতে দেয়নি, আবার উল্টো দিকে এই ভারতবর্ষের মেইনল্যান্ডে ফেরত পাঠিয়ে দিয়েছে। অনেককে কাঁটাতারের বেড়ার উপরে গিয়ে 2 দিন 3 দিন থাকতে হয়েছিল। এইভাবে যখন দেখছিল যে মানুষের মধ্যে চাপ সৃষ্টি করা যাচ্ছে, প্রথমে মুসলিমদের উপর হলো, এখন দেখা যাচ্ছে যে নিচু তলার যারা একেবারে মাটির মানুষ, সেই হিন্দুদেরকেও বাদ দেওয়া হচ্ছে না। অর্থাৎ বাংলা, মূল কথাটা হচ্ছে ধর্ম নয়, বিজেপির টার্গেট হচ্ছে বাংলা। বাঙালিদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করো, বাঙালিদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করো, তার জন্য বাঙালিদের উপর আক্রমণ হচ্ছে। একটা কথা আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটা আমাদের করা উচিত, সেটা হচ্ছে একটা শপথ আমাদের নিতে হবে গ্রাম বাংলায়, যে গ্রামের মানুষ বিজেপি শাসিত রাজ্যে গিয়ে আক্রান্ত হবে, তাদেরকে জোর করে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হবে বা তাদের উপর মানসিক এবং শারীরিক জুলুম চালানো হবে। সেই গ্রামগুলোর বাসিন্দা, তারা হিন্দু হন মুসলমান হোক, সব বাঙালি মিলে শপথ গ্রহণ করতে হবে, যেখানে বাংলাভাষী বাঙালির উপর আক্রমণ হবে, অন্যায়ভাবে অনুপ্রবেশকারী ছাপ লাগিয়ে দেওয়া হবে, অত্যাচার হবে, সেই সব গ্রামে বিজেপিদেরও অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে তারা যাতে গ্রামে বাস করতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এই পাল্টা চাপটা যদি দেওয়া যায়, তবে এই
অত্যাচারগুলো বন্ধ হবে বলে আমি মনে করি, না হলে এই অত্যাচার বন্ধ করা খুব কঠিন। বেশ, উদয়নবাবু একটু লাইনে থাকবেন। বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে একই ইস্যুতে একটু আগে কথা হচ্ছিল আমার। উনি বলছেন এটা তৃণমূলই করছে, কোনো বিজেপি এর পেছনে নেই, এটা তৃণমূল করছে, কারণ রাজ্যে তো অনেক বড় বড় ইস্যু তৃণমূলের এগেনস্টে হয়ে গেছে, এখন মুখ বাঁচাতে, মানুষের চোখ ঘোরাতে এগুলো তৃণমূল করছে। আর অন্য রাজ্যে গিয়ে যখন আটকে যাচ্ছে সেটা তো বাংলার অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জন্য হচ্ছে, তাদেরকে বাঁচতে গিয়ে অন্য রাজ্যে গিয়ে সাধারণ পরিযায়ীরা তারা হেনস্থা হচ্ছেন, এটা তো তৃণমূলের জন্যই হচ্ছে। এটা মানে মুখ বাঁচানোর জন্য আমি একটা কথা বলেছি যে ওদের মুখ পুড়ে গেছে, এখন সানস্ক্রিন লাগাবার চেষ্টা করছে, ওরা নিজেদের দুর্বলতা, নিজেদের অপরাধগুলোকে ঢাকবার জন্য এইভাবে চক্রান্ত করছে। রোহিঙ্গা তারা রোহিঙ্গা হচ্ছে মায়ানমারের একটা বিশেষ প্রদেশের এক ধরনের বিশেষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ হচ্ছে রোহিঙ্গা। কত তাদের সংখ্যা? এবার মায়ানমারের সেই রোহিঙ্গা মুসলিমরা, তাদেরকে মায়ানমার সরকার স্বীকৃতি দেয় না, তার জন্য তাদের উপর অত্যাচার হচ্ছে, তারা ওখান থেকে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? বাংলাদেশে। এই যে রোহিঙ্গারা, এরা কিন্তু বাংলায় কথা বলতে পারে না, এদের ভাষার সাথে যদি সামান্যতম কারো মিল থাকে সেটা হচ্ছে আপনার চট্টগ্রাম এবং সিলেটের মানুষের কথাবার্তার খানিকটা মিল থাকবে। দুজন চট্টগ্রামের বাসিন্দা বা সিলেটের বাসিন্দা তারা যখন কথা বলে আমরা সেগুলো বুঝতে পারি না। রোহিঙ্গাদের কথা বোঝার কোনো সম্ভাবনা নেই, তারা বাংলা কথা বলতে পারে না। তারপরেও যদি কোনো রোহিঙ্গা ভারতবর্ষের কোনো রাজ্যে গিয়ে অনুপ্রবেশ করে থাকে, তার জন্য দায়ী হচ্ছে বিএসএফ, তার জন্য দায়ী হচ্ছে কেন্দ্রের সরকার। কারণ এত কাঁটাতারের বেড়া, এত বিএসএফ এর নজরদারি সত্ত্বেও যদি একটা মানুষ, কেন একটা মাছি প্রবেশ করার কথা না, তারপরেও যদি রোহিঙ্গাই বলুন বা অন্য বাংলাদেশি মুসলিমরাই বলুন যদি অনুপ্রবেশ করে, সেটা ওই বিএসএফ এর সাথে লাইন করেই তারা এখানে প্রবেশ করে, তাহলে এটা কারো পক্ষে সম্ভব হতে পারে না। এর জন্য দায়ী হচ্ছে বিএসএফ এবং তাদের দপ্তর হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, তার মন্ত্রী হচ্ছে অমিত শাহ এবং বিজেপি দল। উদয়নবাবু, হ্যাঁ একদম, উদয়নবাবু সজল ঘোষের সঙ্গে কথা হচ্ছিল, উনি বলছেন এতই যদি তৃণমূল ফ্রেশ অ্যান্ড ফেয়ার সমস্ত কিছু হয়, তাহলে ভোটার লিস্ট সংশোধন করতে দিচ্ছে না কেন, সেই কাজ শুরু করতে দিচ্ছে না কেন? দম থাকলে সেটা দিক, অনুপ্রবেশকারীরাই বাঁচিয়ে রেখেছে তৃণমূলকে রাজ্যে। ভোটার লিস্ট কেন উনি কি বলছেন আমি জানি না। ভোটার লিস্ট সারা বছর ধরে সংশোধন হয়, সারা বছর ধরে ভোটার লিস্টের নাম বাদ যায়, নাম সংযোজন হয়। ভোটার লিস্ট যদি একেবারে নিয়ম মেনে ভোটার লিস্ট তাতে যদি অন্যায় ভাবে কেউ যদি মানে অন্যায় করে বা একেবারে অনুপ্রবেশকারী কারো নাম যদি বাদ যাক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ভারতীয় তাকে যদি এখন তার জন্মের সার্টিফিকেট, আমি ভোটার আইডি কে মানছি না, তার রেশন কার্ড মানছি না, আধার কার্ড মানছি না, যে আধার কার্ড দিয়ে ভারত সরকার বলেছিল যে এটাই হবে ভারতবাসী হিসেবে আমার পরিচয়, সেই আধার কার্ড আমি মানছি না। আমি বলছি এখন জন্মের সার্টিফিকেট লাগবে, আমারই তো জন্মের সার্টিফিকেট নেই। আমি উদয়ন গুহ, আমি জোর গলায় বলছি আমার জন্মের সার্টিফিকেট নেই, কারণ আমি যখন জন্মিয়েছি তখন জন্মের সার্টিফিকেটের চল ছিল না। আমি হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলাম, অ্যাডমিট কার্ডে যে বয়সটা আছে সেটা ভুল হোক সঠিক হোক, ভুল মানে যদি মানে এটা অন্য কোনো বয়সে বসানো থাকে তাহলেও সেটাই আমার বয়স, কারণ আমার কখনো সেই সময় জন্মের সার্টিফিকেট ছিল না। তাহলে কোথাও কোথাও বলা হচ্ছে বাবার জন্মের সার্টিফিকেট লাগবে, মায়ের জন্মের সার্টিফিকেট লাগবে। আমার জন্মের সার্টিফিকেট নেই, আমি বাবা মায়ের জন্মের সার্টিফিকেট কোথা থেকে পাবো? ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মের সার্টিফিকেট নেই, এটা আমি জোর গলায় বলছি। যদি উনি বলেন যে ওনার জন্মের সার্টিফিকেট আছে, তাহলে সেটা জাল সার্টিফিকেট হতে পারে না, কারণ তিনি আমার আগে জন্মিয়েছেন, সেই সময় ভারতবর্ষে জন্মের সার্টিফিকেটের চল ছিল না।
উদয়নবাবু, একটা জিনিস 2024-এ এই এনআরসি ইস্যুই আমরা দেখেছিলাম মানুষ আতঙ্কে কিন্তু বিজেপিকে ভোট দেয়নি, মানে তাদের এগেনস্টে গেছিল। বিজেপি যাই করুক, এই ইস্যুটা 2026 নির্বাচনের আগে এটাতে কিন্তু আপনারা অ্যাডভান্টেজে থাকবেন, কি মনে করেন? আমরা এগুলো ভোট নিয়ে করি না, আমরা এগুলো ভোট নিয়ে ভাবি না। ভোট বিজেপির এগেনস্টে ভোট দেওয়ার জন্য মানুষের অনেক হাজারটা কারণ আছে। আমরা মানুষের উপর যে জুলুম হচ্ছে, বাঙালিদের উপর যে অত্যাচার হচ্ছে সারা দেশ জুড়ে বিজেপি শাসিত রাজ্যে, এমনকি পোশাক খুলে তাদেরকে পরীক্ষা করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। সেই অন্যায়ের বিরুদ্ধে আমরা সোচ্চার হয়ে চিৎকার করছি। একটা মানুষ, হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, বাংলার কোনো মানুষের উপর এই ধরনের অত্যাচার হলে আমরা তার পাশে আছি। তিনি কোন দল করেন সেটা আমাদের দেখবার দরকার নেই, তিনি কাকে ভোট দেন সেটা দেখবার আমাদের দরকার নেই। ধন্যবাদ উদয়নবাবু কথা বলার জন্য। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ছিলেন আমাদের সঙ্গে। পুরো কথাটাই কথোপকথনই তুমি শুনলে শরদিন্দু। সব মিলিয়ে তৃণমূল তো তাদের পাশে আছে এবং লড়াই জারি থাকবে, এটা বোঝাই গেল উদয়নবাবুর কথা শুনে। কিন্তু যারা সাফারার তাদের জন্য ঠিক কি ব্যবস্থা করা হচ্ছে? এখন যারা সাফারার এই মুহূর্তে রয়েছে, শেষ সংযোজন যে নিশিকান্ত দাস, তিনি কিন্তু যথেষ্ট আতঙ্কে রয়েছেন যে তিনি দীর্ঘ প্রায় 30 বছর আগে তিনি অসমে গিয়েছিলেন, হয়তো কর্মসূত্রে সেখানে গিয়েছিলেন, সেখান থেকে আটকও হতে হয়েছিল এবং তারপরে দীর্ঘ প্রায় 30 বছর পরে সেখানে তার বাবার যে ভোটার কার্ড সেটা চেয়ে পাঠানো হচ্ছে বা তার যে সমস্ত ডকুমেন্ট চেয়ে পাঠানো হচ্ছে। তিনি একজন অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত মানুষ, তিনি সেখানে তার দিন বিক্রি করে চলে, যেটা উদয়ন বাবু তিনি জানালেন। এবং সব মিলিয়ে যারা সাফারা রয়েছেন, যাদের বাড়িতে নোটিশ আসছে, তারা কিন্তু স্বাভাবিকভাবেই একটা আতঙ্কগ্রস্ত হচ্ছেন। যদিও যেহেতু শাসক দল, তারা কিন্তু যারা এরকম ভাবে যাদের নোটিশ আসছে তাদের বাড়িতে গিয়ে তাদেরকে আশ্বস্ত করছেন। অন্যদিকে জেলা বিজেপির পক্ষ থেকে কিন্তু তারা কিন্তু শাসক দলকে কটাক্ষ করছে। ধন্যবাদ শরদিন্দু। ইতিমধ্যেই অসম সরকারের পাঠানো একের পর এক নোটিশ উত্তম কুমার ব্রজবাসীর পর নিশিকান্ত বাবু, এবং তারা কোনোদিন যায়নি। যদিও নিশিকান্ত বাবুর তরফ থেকে বলা হচ্ছে তিনি 6 মাসের জন্য অসমে কাজ করতে গিয়েছিলেন, কিন্তু একেবারেই সেখানে প্রায় পরিযায়ী শ্রমিকের মতো। কিন্তু তাকে কেন এই ধরনের নোটিশ? যদিও জেলা তৃণমূল নেতৃত্ব তার পাশে আছে। আর পার্থপ্রতিম রায় তিনি বলছেন এটা পুরোপুরি বিজেপি ষড়যন্ত্র করছে এবং ইচ্ছে করে এই ধরনের ইস্যু তৈরি করা হচ্ছে। দেশে অনেক বড় বড় ইস্যু আছে যা কেন্দ্রের এগেনস্টে যাচ্ছে, সেটার থেকে মুখ ঘোরাতেই বিজেপির এই ষড়যন্ত্র বলছেন তৃণমূল নেতা পার্থপ্রতিম রায়। দেখুন, এটা অত্যন্ত একটা উদ্বেগের বিষয়, যেটা বৃহত্তর ষড়যন্ত্রের প্রাথমিক ধাপ হিসেবে অসম ফরেনার্স ট্রাইব্যুনাল বারে বারে আমাদের কোচবিহার জেলার বিভিন্ন প্রান্তে নোটিশগুলো পাঠাচ্ছে। কখনো রাজবংশী সমাজে উত্তম কুমার ব্রজবাসীকে, কখনো নমশূদ্র সমাজের এই নিশিকান্ত দাস মহাশয়, যারা 100 বছরের বেশি সময় ধরে লতাপাতা গ্রাম পঞ্চায়েত এলাকায় থাকে এবং তার বাবার নামও আমরা 1958 সালের ভোটার লিস্টে অনলাইনে তিনি দেখেছেন, তার প্রিন্ট আউট বের করেছেন, সেখানেও তার বাবার নাম রাধাকান্ত দাসের নাম জল করছে। তো স্বাভাবিকভাবে আমরা দেখছি যে এটা একটা পরিকল্পিত চক্রান্ত করে বাংলায় এনআরসি লাগু করার ব্যাকডোর দিয়ে একটা প্রচেষ্টা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে এই পরপর নোটিশগুলো নিশ্চিতভাবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বাত্মক আন্দোলন কর্মসূচির আহ্বান করেছেন। আমরাও তাতে সামিল হচ্ছে এবং জেলা জুড়ে এই এনআরসি অবৈধ এই নোটিশের বিরুদ্ধে আমাদের লাগাতার কর্মসূচি পথে নেমে আমরা করব, মানুষকে জাগ্রত করব যে কিভাবে বিজেপি বাংলায় ব্যাকডোর দিয়ে অসম ফরেনার্স ট্রাইব্যুনাল দিয়ে এখানে এনআরসি লাগু করা চেষ্টা করছে এবং মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা প্রক্রিয়াকরণ করাচ্ছে। অসম সরকার এই বিষয়টা ক্লিয়ার নিশ্চিত করুন এবং কেন তারা এই ধরনের কর্মকাণ্ড রাজ্য সরকারকে কমপ্লিটলি এড়িয়ে তারা করছে, এই জায়গাটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এর বিরুদ্ধে সর্বাত্মক কর্মসূচি আন্দোলন সংগঠিত। উত্তম কুমার ব্রজবাসীর পর এবার নিশিকান্ত, অসম থেকে আবারও একবার নোটিশ এলো। এবার নোটিশ পেলেন কোচবিহারের আরো এক বাসিন্দা
একেবারে খেটে খাওয়া দিন মজুর মানুষ। নোটিশ পেলেন মাথাভাঙা 2-এর 2 নম্বর ব্লকের নিশিকান্ত দাস। ভারতের 3টি নথি দেখালেও সন্তুষ্ট নয় অসম সরকার এবং অসম ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে ইতিমধ্যে তার কাছে নোটিশ, এনআরসি নোটিশ। আর ইতিমধ্যে তিনি আতঙ্কিত, তিনি দিন মজুর খেটে খাওয়া মানুষ। কিভাবে পুরো বিষয়টির নিষ্পত্তি হবে এখনো জানেন না তিনি, ভয়ে আতঙ্কে সিটিয়ে গেছেন। কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। সুমন দা, তৃণমূল বলছে বিজেপি করছে, বিজেপি বলছে তৃণমূল করছে, কংগ্রেস কি বলছে এই বিষয়ে? যারা কোনোদিন অসম সরকারের সঙ্গে নাগরিকত্বের সঙ্গে যোগাযোগ নেই তাদের এনআরসি নোটিশ, কি বলবেন সুমন দা? আমি একটা কথা বলি, তৃণমূল বলছে বিজেপি করছে, বিজেপি বলছে তৃণমূল করছে, দিনের শেষে এটা একটা মক ফাইট। 2026-এর নির্বাচনে আরএসএস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই এনআরসি, সিএ এবং এই বাংলা ভাষাভাষীদের ওপরে যে আক্রমণের ঘটনা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যে যেখানে ডবল ইঞ্জিন সরকার আছে, এটা বিজেপি এবং আরএসএস তাদের দুর্গাকে উপহার দিয়েছে একটা নতুন ইস্যু। দেখুন, এই হেমন্ত বিশ্ব শর্মা হচ্ছে হঠাৎ গজিয়ে ওঠা বিজেপি। এবার বিজেপির চিন্তাধারা কিভাবে ইনজেক্ট করা যায় অসমের সমাজের মধ্যে, যে অসমে লক্ষ লক্ষ বাঙালি থাকে। আজকে নতুন করে তো আর অসমে বাঙালি নেই, কিন্তু তা সত্ত্বেও আসামে একটা বিশৃঙ্খলা তৈরি করা, ভাষাভাষীদের মধ্যে পশ্চিমবঙ্গে এই ধরনের নোটিশ পাঠিয়ে একটা রাজনৈতিক উত্তরণ তৈরি করা, এগুলো হচ্ছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের গট আপ গেম। বারবার বলছি, এটা তৃণমূল এবং বিজেপির গট আপ গেম। ওরা যতই আপনাদের চোখের সামনে এই মক ফাইটটা করতে থাকুক, এর কোনো ভ্যালু নেই। আমরা প্রত্যেকে জানি নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যে যে ঘটনা ঘটছে এবং ভাষাভাষীদের ওপরে, বাংলা ভাষাভাষীদের ওপরে আক্রমণ, মুসলমান ধর্মাবলম্বীদের ওপরে আক্রমণ, সবটাই একটা চূড়ান্ত মেরুকরণের দিকে আগামী বাংলার বিধানসভা নির্বাচনকে নিয়ে যাওয়ার একটা প্রয়াস, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় ওয়েল আর্টিকুলেট করেছেন এবং সমর্থন দিচ্ছেন নরেন্দ্র মোদী। একদম, মানে এটা রাজনৈতিক ইস্যু ছাড়া আর কিছুই নয়, রাজনৈতিক ফায়দা তোলার ইস্যু, পিওরলি রাজনৈতিক ইস্যু। মমতার হাতে তুলে দেওয়া হচ্ছে, নতুন করে লাড্ডু তুলে দেওয়া হচ্ছে যে আমার দলটা তো অপদার্থ বাংলায়, তুমি আপাতত আমাদের কাস্টোডিয়ান হিসাবে থাকো। একদম, মানে এটাতে তো মানুষ আতঙ্কিত হচ্ছে, এটাই তো বিজেপির এগেইনস্টেই ভোট যাবে। হ্যাঁ, নরেন্দ্র মোদী ভাবে না মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে, ওরা দুপক্ষই ক্ষমতায় টিকে থাকাটাকে নিয়ে ভাবে এবং তার বিরুদ্ধেই জাতীয় কংগ্রেস বারবার সরব হচ্ছে। ধন্যবাদ সুমনদা কথা বলার জন্য। এটা একেবারেই দুজনের সেটিং ইস্যু এবং যেটাকে রাজনীতিকরণ করে কার্যত 2026-এর আগে একটা ইস্যু তৈরি করে ভোটের ইস্যু তৈরি করা হচ্ছে, মানে মানুষ আতঙ্কিত হবে এবং তৃণমূলকেই ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে লাড্ডু তুলে দিচ্ছে বিজেপি, মনে করছেন কংগ্রেস নেতা। এবং সব মিলিয়ে ভারতের এই প্রথম নয়, কোচবিহারের সীমান্ত এলাকার মানুষজনের মধ্যে এই নিয়ে 3 বার। কিন্তু কেন যাদের সঙ্গে অসম নাগরিকত্বের কোনো যোগাযোগ নেই, কেন তাদেরকে এনআরসি নোটিশ এবং ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার কথা জানানো হচ্ছে? ইতিমধ্যেই জেলা তৃণমূল নেতৃত্ব পুরো বিষয়টিকে নিয়ে সোচ্চার হয়েছে।